বাংলাদেশের গণতন্ত্র ভয়াবহ ঝুঁকিতে ভিটেম এর প্রতিবেদন। জানাবো পাহাড় সমান বকেয়া নিয়ে ঢুকছে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। এবং সর্বশেষে জানাবো লক্ষ্য ডিসেম্বরের আগে কেন্দ্রীয় কাউন্সিল দ্বন্দ্ব নিরসন ও পুনর্গঠনে চোখ বিএনপির। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের গণতন্ত্র ভয়াবহ ঝুঁকিতে ভিটেম এর প্রতিবেদন। উদার গণতান্ত্রিক সূচক ও নির্বাচন ভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থা গত বছরের তুলনায় আরও খারাপ হয়েছে। গতবারের তুলনায় বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়েছে। সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভ্যারাইটিস অব ডেমোক্রেসির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 7 বছর ধরে বৈশ্বিক শাসন ব্যবস্থা নিয়ে গণতন্ত্র প্রতিবেদন প্রকাশ করে আসছে সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভিটেম ইনস্টিটিউট। ভিটেম এর এবারের প্রতিবেদনে বলা হয়েছে, উদার গণতান্ত্রিক সূচকে 179টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 147তম, স্কোর 0.11। গতবারের চেয়ে স্কোর কমেছে 0.2। আগেরবার বাংলাদেশের অবস্থান ছিল 146তম। প্রতিবেদনে নির্বাচন ভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবনম হয়েছে। সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান 131তম, স্কোর 0.28। স্কোর কমেছে প্রায় 0.3। আগেরবার অবস্থান ছিল 135তম। লিবারেল কম্পোনেন্ট ইন্ডেক্সকে বাংলাদেশের অবস্থান 155তম, ইগলিটেরিয়ান কম্পোনেন্ট ইন্ডেক্সকে 165তম, পার্টিসিপেটরি কম্পোনেন্ট ইন্ডেক্সকে 142তম, ডেলিভারেটিভ কম্পোনেন্ট ইন্ডেক্সকে বাংলাদেশ 145তম অবস্থানে আছে। ভিটেম ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, শাসনতান্ত্রিক দিক থেকে বাংলাদেশ আছে নির্বাচন ভিত্তিক স্বেচ্ছাতন্ত্র বিভাগে। এর অর্থ হলো এদেশে গণতন্ত্র অপসৃয়মান, আর সে জায়গায় ধীরে ধীরে স্থান করে নিচ্ছে স্বেচ্ছাচারী শাসন। বাংলাদেশের অবস্থান আগের প্রতিবেদনেই এমনটাই ছিল। বাংলাদেশের প্রতিবেশী ভারতও আছে নির্বাচন ভিত্তিক স্বেচ্ছাতন্ত্র বিভাগে। ভারতের গণতন্ত্র পরিস্থিতিও অবনতি হয়েছে। উদার গণতান্ত্রিক সূচকে ভারতের অবস্থান 97তম, নির্বাচন ভিত্তিক গণতন্ত্রের সূচকে 108তম। উভয় ক্ষেত্রে ভারতের অবনমন ঘটেছে। ভিটেম এর প্রতিবেদনে উদার গণতান্ত্রিক সূচকে শীর্ষ 3 স্থানে আছে যথাক্রমে ডেনমার্ক, সুইডেন ও নরওয়ে। প্রতিবেদনে বলা হয়, 2022 সালের নাগাদ বিশ্বের মোট জনসংখ্যার 72% স্বেচ্ছাতন্ত্রের মধ্যে ছিল। 10 বছর আগে তা ছিল 48%, আর বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 13% উদার গণতন্ত্রে বাস করে। উদার গণতান্ত্রিক দেশের সংখ্যা কমে দাঁড়িয়েছে 32। প্রতিবেদন অনুযায়ী 2022 সালে 35টি দেশে মত প্রকাশের স্বাধীনতার অবনতি ঘটেছে। গণমাধ্যমের উপর সরকারি সেন্সরশিপ বেড়েছে 47টি দেশে। সুশীল সমাজের সংগঠনগুলোর উপর সরকারি দমন পীড়ন বেড়েছে 37টি দেশের। উল্লেখযোগ্য, গণতন্ত্র অবশ্যই এক ধরনের ব্যবস্থা, বৈশিষ্ট্যপূর্ণ এক সমাজ ব্যবস্থা, এক ধরনের সিস্টেম। সবার আশা আকাঙ্ক্ষা ধারণ করে গণতন্ত্র। গণতন্ত্র সবার জীবনকে স্পর্শ করে, সবার জন্য রচনা করে এক বলিষ্ঠ জীবনবোধ। জনস্বার্থের মোহনায় সবাইকে করে সম্মিলিত, সমস্বার্থের মোহনায় সবাইকে করে সম্মিলিত, সমস্বার্থের সুষম বন্ধনে সবাইকে করে সংগঠিত, সাম্য, মৈত্রী ও সৌভ্রাতৃত্বের উপত্যকায় সবাইকে করে সংঘটিত। এই ব্যবস্থায় সংখ্যাগুরু যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ সংখ্যালঘু। অন্যদিক থেকে গণতন্ত্র এক প্রক্রিয়াও বটে। এই প্রক্রিয়ায় ব্যক্তি স্বীকৃত হয় স্বতন্ত্র, অন্য একক রূপে। কারো উপর নির্ভরশীল সে নয় কারো মুখাপেক্ষী। আপন মহিমায় সবাই ভাস্কর। তার সম্মতি ছাড়া তাকে শাসন করার কারো অধিকার নেই। তার সম্মতি ছাড়া তার উপর কর ধার্য করার ক্ষমতা নেই কারো। তাছাড়া যে কোনো নীতি নির্ধারণে এই প্রক্রিয়ায় সর্বাধিক সংখ্যক ব্যক্তির ইচ্ছা হয় প্রতিফলিত। সবার সম্মতি নিয়ে সমাজ ব্যবস্থা হয় পরিচালিত। সংখ্যাগুরু আর সংখ্যালঘু তাই একত্রে কাজ করে। আর এদিক থেকে বলা যায়, গণতন্ত্র এক ধরনের নৈতিকতা পরিশীলিত এক কর্মপ্রবাহ, রুচিকর এক যৌথ উদ্যোগ, পরিচ্ছন্ন ও সচেতন এক পদক্ষেপ। গোপনীয়তার জমাট বাঁধা অন্ধকার ছাপিয়ে গণতান্ত্রিক কার্যক্রমের সূচনা হয় সর্বসাধারণের সমক্ষে। মুক্ত আলোয় ষড়যন্ত্রের অন্ধকার গুহা থেকে বেরিয়ে আসে সামগ্রিক কর্মকাণ্ড, বেরিয়ে আসে প্রকাশ্য দিবালোকে। সবাইকে সঙ্গে নিয়ে চলতে হয় বলে সম মানসিকতা প্রতিফলিত হয় রাজনৈতিক কার্যক্রমে। অন্যের দিকে তাকিয়ে সবাই নির্ধারণ করে নিজেদের পদক্ষেপ, নিয়ন্ত্রণ করে নিজেদের আচার আচরণ। আমার জন্য যা পীড়াদায়ক অন্যের কাছে তা সুখকর হতে পারে না। আমি যা খুশি করব তা হতে পারে না। এই সত্যের ভিত্তিতে তৈরি হয়েছে গণতান্ত্রিক সংস্কৃতি। এই সংস্কৃতির চর্চা ছাড়া গণতন্ত্রের চর্চা সম্ভব নয়। গণতন্ত্রের কৌশল রুচিসম্মত, তার চর্চা হয় অবাধ ও মুক্ত পরিবেশে, নীরবে নয় তার স্বরে, নির্জনে নয় জনারণ্যে। সুতরাং একটি রাজনৈতিক ব্যবস্থা হিসেবে গণতন্ত্র হলো উন্নত জীবনের প্রতিশ্রুতি, সুরুচির প্রতীক, স্বাচ্ছন্দ্য ও স্বাতন্ত্র্যের প্রতিচ্ছবি, সাম্য, মৈত্রী ও সৌভ্রাতৃত্বের নিশ্চিতনির
প্রক্রিয়া হিসেবে গণতন্ত্র হলো সহযোগিতার সূত্র, আস্থা ও বিশ্বাসের অন্তরঙ্গস্বর, সমঝোতার ক্ষেত্র, মুক্ত বুদ্ধির বিস্তীর্ণ অঙ্গন। এদিক থেকে গণতন্ত্র যেমন উপায় তেমনি অপ্রিয়, সমাজ জীবনে যেমন লক্ষ্য তেমনি মাধ্যম, গন্তব্য ও পথ দুইই। সফল গণতন্ত্রের কটি অঙ্গীকার রয়েছে। এক, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যে ক্ষমতা প্রয়োগ করে তা জনগণের ক্ষমতা। সরকার আমানত হিসেবে সেই ক্ষমতা ধারণ করে প্রয়োগ করে রাজনৈতিক সমাজের অনুমোদিত পন্থায় ঐক্যমতের ভিত্তিতে। সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে অথবা সমাজ কর্তৃক অনুমোদিত পন্থা অনুসরণে ব্যর্থ হলে সরকার ক্ষমতাচ্যুত হয়। গণতান্ত্রিক এই সত্য স্বীকৃত হতে হবে। 2, গণতন্ত্রে ব্যক্তি প্রাধান্যের পরিবর্তে প্রতিষ্ঠিত হয় আইনের প্রাধান্য, প্রতিষ্ঠিত হয় আইনের রাজত্ব। গণতান্ত্রিক ব্যবস্থায় আইন সর্বজনীন। আইনের প্রতি আনুগত্য কোনো ব্যক্তির প্রতি নয়, তা তিনি যতই প্রভাবশালী হন না কেন অথবা যত উঁচু পদে অধিষ্ঠিত থাকুন না কেন। গণতান্ত্রিক ব্যবস্থার আর একটি অঙ্গীকার হলো আইন মেনে চলতে হবে, যদিও তা খারাপ আইন হয়ে থাকে। আইন প্রণয়ন করেন জনপ্রতিনিধিরা, আইন পরিবর্তনও করেন তারা। গণতন্ত্রে সবাই আইন মেনে চলে। মন্দ আইন হলে তা পরিবর্তিত হয়, কিন্তু যতদিন তা পরিবর্তিত না হচ্ছে ততদিন তা মানতেই হবে। 3, গণতন্ত্রের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। এখানে জোরের যুক্তির পরিবর্তে যুক্তির জোর কার্যকর হয়। সামাজিক বন্ধন সুদৃঢ় হয় সমঝোতা ও বিশ্বাসের ভিত্তিতে। সুষ্ঠু গণতন্ত্রের জন্য যেমন প্রয়োজন গণতান্ত্রিক কাঠামো, তেমনি প্রয়োজন গণতান্ত্রিক বন। প্রয়োজন কাঠামোর সর্বস্তরে স্পন্দিত অন্তঃকরণ। কাঠামোকে সিক্ত করার জন্য গণতান্ত্রিক চেতনার ঘন আস্তরণ। গণতান্ত্রিক সমাজ গঠনে দুই অপরিহার্য। কাঠামো সৃষ্টি করে নৈতিক একক পরিমণ্ডল রচনা করে গণতান্ত্রিক সমাজের প্রাথমিক পর্যায়ে, কিন্তু গণতান্ত্রিক কাঠামোই গণতান্ত্রিক মনের প্রসার ঘটানো, কাঠামোকে প্রাণোচ্ছল করাই চূড়ান্ত পর্ব। উল্লেখিত বিষয়গুলো গণতন্ত্রের অন্যতম শর্ত। আমরা গণতন্ত্র যত কথাই শুনছি না কেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এসব শর্তের কোনো উপস্থিতি কি বিদ্যমান ব্যবস্থার মধ্যে লক্ষ্য করা যায় না। আর তাই গণতান্ত্রিক বাংলাদেশ বলার প্রশ্নই ওঠে না। পাহাড় সম বকেয়া নিয়ে ধুঁকছে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। অপারেশন প্রতিবন্ধকতার সঙ্গে দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে $500 কোটি দেনা আছে। মিডিয়ার এইসব রিপোর্টের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশ ব্যাংকের ডলার সংকটের কথা তুলে ধরে বলেন, প্রতি মাসে $100 কোটি পাওনা পরিশোধ বাধ্যবাধকতা আছে। এই সংকট সমাধানে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারদের পাওনা পরিশোধের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে সোভারিন বন্ড ইস্যু করা হবে। এ লক্ষ্যে এরই মধ্যে সুপরিচিত ব্যাংকগুলোর সঙ্গে এই বিষয়ে চুক্তি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিশেষত বন্ড চালু করেছে সরকার। প্রাথমিকভাবে এর মূল্য 12,000 কোটি টাকা। বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বকেয়া বিল 20.62 বিলিয়ন টাকা নিশ্চিত করার মাধ্যমে বিলকে কমিয়ে 422.3 বিলিয়ন টাকায় আনা হবে। এই খবর দিয়েছে অনলাইন ফাইবার টু ফ্যাশন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছে 25,000 কোটি টাকা এবং পেট্রো বাংলার কাছে 8,000 কোটি টাকার দেনা আছে। আদানি, শেভরনের মতো বিদেশি এবং বাংলাদেশি পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো কোম্পানির কাছে উল্লেখযোগ্য পরিমাণ দেনা আছে সরকারের। এর ফলে পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে। পাওনা পরিশোধের ইতিহাস থাকা সত্ত্বেও পাহাড় সম দেনা বাকি থাকার কারণে জ্বালানি সরবরাহকারীদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে, বা এর ফলে অপারেশনাল ইস্যু এবং জ্বালানি সংকটের সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে লোডশেডিং এর ভূমিকা রাখছে। আমদানি নির্ভরতা এবং ডলারের সংকটের উপর আরো চ্যালেঞ্জ যোগ করেছে। যদি সরকার বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদেরকে স্থানীয় মুদ্রায় পাওনা পরিশোধ করতে চায়, তবুও বছরে এই খাতের প্রয়োজন $12 বিলিয়ন। তবে বিনিময় হার নিয়েও মতবিরোধ রয়ে গেছে। দেনা পরিশোধের বাধ্যবাধকতা মেটাতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, তাতে প্রতিদিন $3.30 লাখ ঘাটতির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এক্ষেত্রে সরকার উৎপাদন খরচ ও বিক্রয় মূল্যের মধ্যে ফারাক মেটাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। 858.25 কোটি টাকার রাজস্ব আয় করা সত্ত্বেও উল্লেখ করার মতো 47,788.17 কোটি টাকা বিপিডিবির লোকসান হয়েছে বলে বলা হয়েছে। লক্ষ্য ডিসেম্বরের আগে কেন্দ্রীয় কাউন্সিল দ্বন্দ্ব নিরসন ও পুনর্গঠনে চোখ বিএনপির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড অনেকটাই ধীর গতিতে চলছে। হতাশায় থাকা নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে নানা উদ্যোগ নিচ্ছে দলটি। এমন পরিস্থিতিতে 8 বছর পর আগামী ডিসেম্বরের আগেই কেন্দ্রীয় কাউন্সিল করার বিষয়ে আলোচনা চলছে। এর আগে দল গোছানোর দিকে মনোযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিভক্তি নিরসন করে সাংগঠনিক জেলা পুনর্গঠন করা হবে। এজন্য দাবদাহ কমলে কেন্দ্রীয় নেতাদের জেলা সফর করার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।
তৃণমূল নেতারা জানান বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণে এবারে সরকার বিরোধী আন্দোলনে সফলতা আসেনি। উল্টো নেতাকর্মীদের উপর সরকারের দমন পীড়ন বেড়েছে। অন্যদিকে অধিকাংশ পদধারী নেতা নিজেদের সুরক্ষিত রাখতে আন্দোলন ও দলীয় কর্মকাণ্ড থেকে গুটিয়ে রেখেছিলেন। এমন অবস্থায় আবারও সরকার বিরোধী আন্দোলনে যাওয়ার আগে দল পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। সে লক্ষ্যে নেতারা কাজ করছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার বলেন, তৃণমূলের যে চাওয়া সেটা যৌক্তিক। দলের শৃঙ্খলা রক্ষায় পুনর্গঠন স্বাভাবিক প্রক্রিয়া। ইউনিয়ন পর্যায় থেকে ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত করা গেলে দলের জন্য ভালো। ইউনিয়ন পর্যায় থেকে ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত করা গেলে দলের জন্য ভালো। এতে ত্যাগী ও পরীক্ষিত নেতারা মূল্যায়িত হবেন। হুট করে একটা কাগজ করে কমিটি দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করা সম্ভব নয়। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকার বিরোধী এক দফার আন্দোলন চালিয়ে যাওয়া কঠিন। নির্বাচনের আগে যখন এক দফার আন্দোলন তুঙ্গে ছিল তখন দায়িত্বশীল অনেক নেতাকে মাঠে পাওয়া যায়নি, যার কারণে আন্দোলনে সফলতা আসেনি। জনগণের অংশগ্রহণ ছাড়াই আওয়ামী লীগ সরকার গঠন করেছে। এছাড়া যেসব নেতাকর্মী আন্দোলনে সক্রিয় ছিলেন তারাও এখন ক্লান্ত, মামলা হামলায় জর্জরিত, এখন অনেক কারাগারে। এখন সবার আগে দলকে সুসংগঠিত ও শক্তিশালী নেতৃত্ব গড়তে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।